প্রিয় শিক্ষার্থীরা, মাইক্রোপ্রসেসর ও অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কোর্সে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা মূলত আলোচনা করব অ্যাসেম্বলি প্রোগ্রাম স্ট্রাকচার এবং আইও ইনস্ট্রাকশন নিয়ে। এটা হচ্ছে আমাদের মূলত আউটলাইন, যেটার উপর ভিত্তি করে আমরা আমাদের আলোচনাগুলো করব। প্রথমেই আসি আমাদের প্রোগ্রাম স্ট্রাকচার সম্পর্কে। মূলত আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজ যে প্রোগ্রাম রয়েছে, মেশিন ল্যাঙ্গুয়েজের প্রোগ্রামে কোড, ডাটা এবং স্ট্যাকের জন্য আলাদা সেগমেন্ট থাকে এবং এই আলাদা সেগমেন্টের জন্য আলাদা আলাদা আমাদের মেমোরি জায়গা অ্যালোকেট করা থাকে। এই সেম অর্গানাইজেশন আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও আমরা দেখি। আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কোড, ডাটা এবং স্ট্যাকের জন্য আলাদা আলাদা সেগমেন্ট আমরা ডিফাইন করে থাকি। তো আমি তোমাদের ল্যাব ক্লাসে যে কোডগুলো দেখিয়েছি সেখানে আমরা এই বিষয়গুলো পুরোপুরি ডিসকাশন করেছিলাম। তা মূলত আমাদের এই সেগমেন্টগুলো এক একটা মেমোরি সেগমেন্ট হিসাবে আমাদের অ্যাসেম্বলার তাকে ট্রান্সলেট করে নেয়। তা আমরা থিওরি ক্লাসে দেখেছি যে 8086 যে মাইক্রোপ্রসেসর রয়েছে তার মূলত হচ্ছে 4টি সেগমেন্ট রেজিস্টার থাকে, যথাক্রমে হচ্ছে ডাটা সেগমেন্ট রেজিস্টার, স্ট্যাক সেগমেন্ট রেজিস্টার, কোড সেগমেন্ট রেজিস্টার এবং এক্সট্রা সেগমেন্ট রেজিস্টার। প্রথমেই আসি আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের যে কোনো কোড শুরু করার প্রথমেই আমাদেরকে মেমোরির একটা মডেল ডিফাইন করে দেওয়া লাগে। মূলত আমাদের কোড সেগমেন্ট এবং ডাটা সেগমেন্টের সাইজ কেমন হবে সেই জিনিসটা হচ্ছে আমরা মেমোরি মডেলের মাধ্যমে ডিফাইন করে দিই। তো মেমোরি মডেল ডিফাইন করার জন্য আমাদেরকে একটা অ্যাসেম্বলার ডিরেক্টিভ ব্যবহার করতে হয়, যেটা হচ্ছে ডট মডেল, এবং তারপরে আমাদেরকে উল্লেখ করে দিতে হবে আমরা মেমোরির কোন মডেলটাকে ব্যবহার করতে চাচ্ছি। তো আমাদের কোডে বিভিন্ন ধরনের মডেল থাকতে পারে, যেমন হচ্ছে স্মল, মিডিয়াম, কম্প্যাক্ট অথবা লার্জ। মূলত হচ্ছে যদি আমরা অনেক বেশি কোড বা ডাটা ব্যবহার করে না থাকি তাহলে আমাদের স্মল মডেল দিয়েই মোটামুটি কাজ হয়ে যাবে। তাহলে আমাদের যে কোনো সেগমেন্ট যখন আমরা ডিফাইন করব, আগের যে আমরা সেগমেন্টগুলোর কথা বলেছি, কোড, ডাটা এবং স্ট্যাক সেগমেন্ট, আমাদেরকে অবশ্যই মেমোরি মডেলের ডেফিনেশনটা সেগমেন্ট ডেফিনেশনের আগে দিয়ে দিতে হবে। আমরা যদি একটু ডিটেলস দেখি, আমাদের মূলত এখানে বিভিন্ন মেমোরি মডেলগুলো একটু ডিটেলসে আলোচনা করা হয়েছে। আমরা মূলত হচ্ছে স্মল মডেলটাই আমাদের ল্যাব ক্লাসেও ফলো করেছি। তা স্মল মডেল বলতে বোঝায় যে আমাদের কোডের জন্য একটা সেগমেন্ট থাকবে এবং আমাদের ডাটা রাখার জন্য আমাদের একটা সেগমেন্ট থাকবে। এছাড়াও আমাদের আরও কিছু মেমোরি মডেল রয়েছে, তোমরা একটু দেখে নিতে পারো যে এই মেমোরি মডেলগুলো কীরকম। নেক্সট আমাদের যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে আমাদের ডাটা সেগমেন্ট ডিক্লারেশনটা। তো মূলত হচ্ছে আমরা আমাদের প্রোগ্রামে যত ভেরিয়েবল ব্যবহার করব সবগুলো হচ্ছে আমাদেরকে ডাটা সেগমেন্টের আন্ডারে ডিফাইন করে দিতে হবে। এছাড়াও আমরা যদি আমাদের কোডে কোনো ধরনের কনস্ট্যান্ট ব্যবহার করে থাকি তাহলে সেই কনস্ট্যান্টগুলো আমাদেরকে ডাটা সেগমেন্ট অংশে ডিফাইন করে দিতে হবে। এবং একটা জিনিস একটু মনে রাখা লাগবে, সেটা হচ্ছে কনস্ট্যান্ট ডিফাইন করলেও আমরা এখানে না করলেও আমরা চাইলে প্রোগ্রামের অন্য জায়গাও কনস্ট্যান্ট ডিফাইন করতে পারি, কারণ কনস্ট্যান্টের জন্য আসলে মেমোরিতে কোনো জায়গা অ্যালোকেট করা হয় না। যেহেতু কনস্ট্যান্টের জন্য কোনো জায়গা অ্যালোকেশনের বিষয় নেই, সেই জন্য আসলে কনস্ট্যান্টটাকে তুমি চাইলে প্রোগ্রামের অন্য কোথাও ডিফাইন করতে পারো। ইউজুয়ালি হচ্ছে আমাদের ডাটা সেগমেন্ট অংশে আমরা ভেরিয়েবলের সাথে কনস্ট্যান্টগুলোকেও ডিফাইন করে দিই। এটা হচ্ছে আমাদের মূলত একটা ডাটা সেগমেন্টের এক্সাম্পল। আমরা অলরেডি দেখেছি ল্যাব ক্লাসে কিভাবে ডাটা সেগমেন্ট আমরা ব্যবহার করতে পারি। ডাটা সেগমেন্ট ডিক্লেয়ার করার জন্য আমাদেরকে শুরুতে হচ্ছে ডট ডাটা নামে একটি অ্যাসেম্বলার ডিরেক্টিভ ব্যবহার করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা ভেরিয়েবলের একটা নাম দিব। শুরুতে আমাদেরকে বলে দিতে হবে ভেরিয়েবলটার টাইপ কি। এখানে ডিডাব্লিউ দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে এটা আসলে ডাবল ওয়ার্ডের টাইপের একটা ভেরিয়েবল। মূলত হচ্ছে এটা আমাদেরকে, সরি আমি ডাবল ওয়ার্ড বলেছি, এটা আসলে ডিফাইন ওয়ার্ড। দ্যাট মিনস হচ্ছে আমাদের ওয়ার্ড ওয়ান যে ভেরিয়েবলটি রয়েছে সেটি হচ্ছে এক ওয়ার্ডের সমান ডাটা স্টোর করতে পারবে।
তো আমাদের 8086 মাইক্রোপ্রসেসরে এক ওয়ার্ড বলতে আমরা হচ্ছে 16 বিট বুঝে থাকি, বা যেটাকে আমরা 2 বাইটসও বলে থাকি। তো আমাদের এই ডাটা টাইপটা আসলে আমাদেরকে ডিফাইন করবে যে মেমোরির কতটুকু জায়গা আসলে আমরা এই ভেরিয়েবলটার জন্য বরাদ্দ রাখতে চাচ্ছি। আচ্ছা, এরপর ডাটা টাইপের পর আমাদেরকে ভেরিয়েবলের একটা ইনিশিয়াল ভ্যালু বলে দিতে হবে। যেমন এখানে আমরা ইনিশিয়াল ভ্যালু হিসাবে 2 কে সেভ করে রেখেছি। এই 2টা হচ্ছে, যেহেতু আমরা h ব্যবহার করিনি 2 এর পরে, দ্যাট মিন্স এই 2টা হচ্ছে আসলে ডেসিমাল ভ্যালু রিপ্রেজেন্ট করছে। এমন কেস হতে পারে যে তুমি তোমার ভেরিয়েবলটাকে আসলে এরকম কোনো ইনিশিয়াল ভ্যালু দিতে চাচ্ছ না, আনইনিশিয়ালাইজড অবস্থায় রাখতে চাচ্ছ। সেই জন্য তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে তুমি এই ভ্যালুটার জায়গায় এরকম একটা কোশ্চেন বোধক চিহ্ন রেখে দিতে পারো। তো এই জিনিসটার মানে হচ্ছে যে আমরা একটা ভেরিয়েবল ডিফাইন করেছি, কিন্তু এই ভেরিয়েবলটির কোনো ভ্যালু এটাতে ইনিশিয়ালাইজ করা হয়নি। সেম ভাবে আমরা অন্যান্য ডাটা টাইপেরও ডাটা রাখতে পারি। যেমন আমরা এখানে এমএসজি নামে মেসেজ একটা ভেরিয়েবল ক্রিয়েট করেছি, এটা আমরা বাইট আকারে সেভ করছি, ডিফাইন বাইট উল্লেখ করে দিয়েছি, এবং এখানে ইনিশিয়ালি আমরা একটা স্ট্রিং ভ্যালুকে এখানে সেভ করে রেখে দিয়েছি। আচ্ছা, লাস্টে আমরা দেখেছি যে এটা আসলে আমাদের কোনো ভেরিয়েবল নয়। এই লাস্টের যে ডেফিনেশনটি আছে, যেমন এখানে হচ্ছে মাস্ক হিসাবে দেখাচ্ছে, এই ডেফিনেশনটি আসলে আমাদের কনস্ট্যান্ট ডিফাইন করার জন্য। তাহলে যখন কনস্ট্যান্ট ডিফাইন করব তখন হচ্ছে ডাটা টাইপের জায়গায় আমাদেরকে ই কি ইউ এই কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে। এটার মানে হচ্ছে ইকুয়ালস। তাহলে বেসিক্যালি এই বাম পাশের যে কনস্ট্যান্টের নাম সেটার ইকিউ দেওয়া মানে হচ্ছে ডান পাশের যে ভ্যালুটা আমরা ডিফাইন করে দিব সেই ভ্যালুটা হচ্ছে তার ভ্যালু হিসাবে আমরা ডিফাইন করে দিচ্ছি। তাহলে এই নিচের লাইনটা দিয়ে আসলে আমরা একটা কনস্ট্যান্টকে ডিফাইন করতে পারি আমাদের মাইক্রোপ্রসেসর বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কোর্সে। তাহলে প্রোগ্রামে আমরা যদি কনস্ট্যান্ট ডিফাইন করতে চাই আমাদেরকে এইভাবে কনস্ট্যান্টটা ডিফাইন করতে হবে। আমরা ইকিউ এই কিওয়ার্ডটা ব্যবহার করব, আর ডান পাশে তার ভ্যালুটা বলে দিব। এখানে যেমন হচ্ছে আমরা একটা বাইনারি ভ্যালুকে কনস্ট্যান্ট আকারে ভ্যালু আকারে আমরা ইউজ করেছি। নেক্সট আসি আমাদের স্ট্যাক সেগমেন্টের অংশে। স্ট্যাক সেগমেন্টটা মূলত হচ্ছে আমাদের স্ট্যাকের জন্য আমরা যেই মেমোরির পোর্শনটুকুকে রিজার্ভ করে রাখতে চাই সেটা হচ্ছে আমরা স্ট্যাক সেগমেন্টে ডিফাইন করে দিই। স্ট্যাক সেগমেন্ট ডিফাইন করার নিয়মটা হচ্ছে আমাদেরকে ডট স্ট্যাক নামে একটা মাইক্রোপ্রসেসর ডিরেক্টিভ অ্যাসেম্বলি ডিরেক্টিভ ব্যবহার করতে হবে। এই ডট স্ট্যাকের পর আমাদেরকে তার সাইজটা বলে দিতে হবে। তো আমরা নর্মালি আমাদের কোডগুলোতে দুঃখিত, আমি একটু আজানের জন্য বিরতি নিয়ে নিচ্ছি। ওকে, মূলত তাহলে আমরা স্ট্যাকের সাইজ হিসেবে আমরা 100H এই ভ্যালুটাকে হচ্ছে স্ট্যাকের সাইজ হিসেবে ডিফাইন করছি। মূলত এই ভ্যালুটা দিয়ে আমরা 256 বাইটকে রিপ্রেজেন্ট করে থাকি ডেসিমাল ভ্যালুতে। তাহলে এখানে আমাদের স্ট্যাক সাইজ হিসেবে 256 বাইটকে ডিফাইন করে দেওয়া হয়েছে। নর্মালি যদি তুমি কোনো কিছু এরকম সাইজ ডিফাইন করে না দাও তাহলে হচ্ছে 1 কিলোবাইট জায়গা আমাদের স্ট্যাকের জন্য ডিফল্ট হিসাবে রেখে দেওয়া হবে। নেক্সট আসি আমাদের হচ্ছে কোড সেগমেন্টে। মূলত হচ্ছে আমাদের প্রোগ্রামে যত ইনস্ট্রাকশন আমরা লিখব যাবতীয় সকল ইনস্ট্রাকশন আমাদের কোড সেগমেন্টের আন্ডারে থাকবে। তো কোড সেগমেন্ট ডিফাইন করার জন্য আমাদেরকে ডট কোড অ্যাসেম্বলি ডিরেক্টিভ ব্যবহার করতে হবে, এবং এরপরে আমাদের একটা কোড সেগমেন্টের নেম দিয়ে দিতে হবে। তো এই ফিল্ডটা আসলে হচ্ছে অপশনাল ফিল্ড, তুমি চাইলে নাও দিতে পারো। তো আমরা ল্যাবে যে কোডগুলো করি নর্মালি সেই কোডগুলোতে কোড সেগমেন্ট একটাই থাকে, সেই কারণে আমাদের আসলে নামটা না দিলেও চলে। যদি তোমার মাল্টিপল কোড সেগমেন্ট থাকে তাহলে আসলে তোমার এখানে কোড সেগমেন্টের একটা নাম দিয়ে দিতে হবে। তো আমাদের এই কোড সেগমেন্টের ভিতরে অর্গানাইজেশনটা হয় এরকম, আমরা কোড সেগমেন্টের ভিতরে কতগুলো প্রসিডিওর কল করে থাকি। প্রথমে প্রসিডিওর হচ্ছে আমাদেরকে ক্রিয়েট করতে হয়। প্রসিডিওর ক্রিয়েট করার জন্য আমরা প্রসিডিওরের একটা নাম দিই, এখানে যেমন হচ্ছে মেইন লেখা হয়েছে। এরপর হচ্ছে প্রক নামে আমরা একটা অ্যাসেম্বলার ডিরেক্টিভ ব্যবহার করে থাকি। তারপর এর ভিতরে আমরা প্রসিডিওরের কোডটা লিখি, এবং সবার শেষে আবার আমরা একটা প্রসিডিওর শেষ করি হচ্ছে প্রসিডিওরের নাম এবং তারপর এন্ড পি অ্যাসেম্বলার ডিরেক্টিভ দিয়ে।
তো মূলত আমাদেরকে কোড সেগমেন্টে যে কোনো কোডকে প্রসিডিউরের আন্ডারে আমরা রেখে দিব। প্রসিডিউরটা শুরু করব প্রসিডিউরের নাম এবং এরপর প্রক অ্যাসেম্বলার ডিরেক্টিভ দিয়ে সেমভাবে আমাদের ইনস্ট্রাকশনগুলো লেখার পরে আমরা প্রসিডিউরের নাম এবং এন্ড-পি অ্যাসেম্বলার ডিরেক্টিভ দিয়ে প্রসিডিউরটাকে শেষ করব। তো মূলত আমরা এখানে যে জিনিসগুলো দেখলাম এগুলোকে যদি আমরা একত্র করি তাহলে আমরা এরকম একটা টেমপ্লেট পাই যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কোনো কোড করতে হলে আমাদেরকে আসলে এরকম একটা টেমপ্লেট বানাতে হবে। শুরুতে আমরা মডেল ডিফাইন করব, মেমরি মডেল। এরপর আমরা স্ট্যাকের সাইজ ডিফাইন করব। এরপর আমাদের ডাটা সেগমেন্টের পার্টটাকে ডিফাইন করব, যেখানে আমাদের ভেরিয়েবল এবং কনস্ট্যান্টগুলো উল্লেখ করা হবে। এরপর আমরা কোড সেগমেন্ট ডিফাইন করব। আর লাস্টে আমাদেরকে এটা অবশ্যই মেনশন করে দিতে হবে ইন্ট অ্যাসেম্বলার ডিরেক্টিভের পরে যে আমাদের আসলে মেইন প্রসিডিউর কোনটা। তো মূলত এটাই হচ্ছে আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের একটা কোডের স্ট্রাকচার। আমরা মোটামুটি সবগুলো কোডেই এই স্ট্রাকচারটাকে ফলো করার ট্রাই করব। এবার আসি আমরা আমাদের আলোচনার দ্বিতীয় পোর্শনে, যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমরা আসলে কিভাবে ইনপুট আউটপুট করতে পারি। ইনপুট আউটপুট করার জন্য আমাদেরকে আসলে ইন্টারাপ্টের সাহায্য নিতে হয় এবং অ্যাসেম্বলিতে ইন্টারাপ্ট ইনস্ট্রাকশনটাকে সংক্ষেপে হচ্ছে আইএনটি বলা হয়। তো আমরা মূলত আইএনটি ইনস্ট্রাকশনের সাহায্যে বিভিন্ন ইন্টারাপ্টকে কল করব। ইন্টারাপ্টকে মূলত কল করা হয় ডস বা বায়োসের কোনো রুটিনকে ইনভোক করার জন্য বা কল করার জন্য। তো আমরা আমরা আইএনটি ইনস্ট্রাকশনের পর তার ইন্টারাপ্ট নাম্বারটা বলে দিলে আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ অটোমেটিক্যালি সেই ডস বা বায়োস রুটিনটাকে কল করবে। যেমন আমরা ইনপুট নেওয়ার জন্য একটা বায়োস রুটিনকে কল করতে পারি। সেই বায়োস রুটিনটা হচ্ছে INT16H। প্রতিটা ডস বা বায়োস রুটিনে আলাদা আলাদা আমাদের ইন্টারাপ্ট নাম্বার থাকবে। আমরা মূলত হচ্ছে আমাদের ল্যাব ক্লাসে ইনপুট আউটপুটের জন্য যে ডস রুটিনটাকে কল করেছি, 16H হচ্ছে একটা বায়োস রুটিন, আর আমরা মূলত আমাদের কোডে হচ্ছে ডস রুটিনকে কল করেছিলাম। তো আমরা যে ডস রুটিনটাকে ব্যবহার করেছি সেই ডস রুটিনটা হচ্ছে 21H। তাহলে এই ডস রুটিনটাকে কল করতে হলে আমাকে INT21H এই ইনস্ট্রাকশনটাকে কল করতে হবে। এই ডস রুটিনের আন্ডারে অনেকগুলো ফাংশন রয়েছে। আমরা মূলত আমাদের ল্যাব ক্লাসে 3টা ফাংশনের ব্যবহার দেখেছি। প্রথম ফাংশনটা হচ্ছে একটা সিঙ্গেল ক্যারেক্টারকে কিভাবে আমরা ইনপুট নিতে পারি। তা আমাদের একই ডস রুটিনের ভিতর যেহেতু অনেকগুলো ফাংশন রয়েছে, আমাদেরকে আসলে একটা ফাংশন নাম্বার দিয়ে এই ফাংশনগুলোকে আইডেন্টিফাই করতে হয়। যেমন আমাদের সিঙ্গেল ক্যারেক্টার ইনপুটের ফাংশন নাম্বার হচ্ছে 1, আমাদের সিঙ্গেল ক্যারেক্টার আউটপুটের ফাংশন নাম্বার হচ্ছে 2, এবং আমাদের স্ট্রিং আউটপুটের ফাংশন নাম্বার হচ্ছে 9, যেটা এখানে আসলে উল্লেখ করেনি, আমি এখানে লিখে দিচ্ছি। এবং আমাদের এটা একটু মনে রাখা লাগবে, সেটা হচ্ছে আমাদের যতগুলো ফাংশন রয়েছে এই ফাংশন ভ্যালুগুলো আসলে আমাদেরকে অ্যাসাইন করতে হবে AH রেজিস্টারে। দ্যাট মিনস AX রেজিস্টারে যে হাই পার্ট রয়েছে যেটাকে আমরা AH বলি, এই AH রেজিস্টারে আসলে আমাদের ফাংশনের ভ্যালুটা বলে দেওয়া লাগবে। যে এখানে ফাংশনের ভ্যালুটা বলে দিচ্ছি। আমরা যদি এখন আসি যে একটা সিঙ্গেল ক্যারেক্টার আমরা ইনপুট নিতে চাই, তাহলে আমাদের ফাংশনের নাম্বারটা AH এ আমরা নিয়ে যাব। এটা হবে আমাদের ডস রুটিনের ইনপুট, আর ডস রুটিন থেকে আমরা আউটপুট পাবো AL রেজিস্টারে, যেখানে হচ্ছে আমাদের যে কোডটা প্রেস করা হয়েছে, কোড বলতে এখানে হচ্ছে যে ক্যারেক্টারটা প্রেস করা হয়েছে সেই ক্যারেক্টারের আমরা ASCII কি ভ্যালুটা AL রেজিস্টারে আমরা পেয়ে যাব। যদি এমন কোনো ক্যারেক্টার প্রেস করা হয়, কি প্রেস করা হয় যেটা আসলে কোনো ক্যারেক্টার না, দ্যাট মিনস হচ্ছে আমাদের ভ্যালিড ক্যারেক্টার না, তাহলে আমাদের সেই ক্ষেত্রে AL রেজিস্টারে আমরা হচ্ছে 0 ভ্যালু হিসাবে আউটপুট পাব। এবার আসি আমরা যদি একটা সিঙ্গেল ক্যারেক্টারকে আউটপুট আকারে প্রিন্ট করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের ডস রুটিনের ইনপুট হবে AH রেজিস্টারে 2, দ্যাট মিনস হচ্ছে আমরা আউটপুট করতে যাচ্ছি। আর DL রেজিস্টারের ভিতর আমাদেরকে আসলে যে ক্যারেক্টারটা আমরা প্রিন্ট করতে চাচ্ছি সেই ক্যারেক্টারটার ASCII কি কোডটা রেখে দিতে হবে। আর আমরা আউটপুট পাবো ডস রুটিন থেকে যে AL রেজিস্টারে আমরা যেই ক্যারেক্টারটাকে ডিসপ্লে করলাম সেই ক্যারেক্টারটার ASCII কি কোডটা আউটপুট আকারে আমরা পেয়ে যাব।
এবার আসি আমরা ফাংশন 9 যেটা হচ্ছে আমাদের স্ট্রিং প্রিন্ট করার কাজে আমরা ব্যবহার করে থাকি। আমাদেরকে স্ট্রিংটার অফসেট ডিএক্স রেজিস্টারে আমাদের অ্যাসাইন করতে হয়। মূলত আমরা এলইএ ইনস্ট্রাকশনের মাধ্যমে এই কাজটা করে থাকি, যে একটা পার্টিকুলার স্ট্রিংয়ের ইফেক্টিভ অ্যাড্রেস, যেটাকে আমরা অফসেট অ্যাড্রেস বলছি, সেটাকে ডিএক্স রেজিস্টারে আমরা নিয়ে আসার কাজটা করতে পারি। আমরা একটু পরেই স্লাইডে দেখছি যে এটা কিভাবে আমরা করে থাকি। একটা জিনিস একটু আমাদের মাথায় রাখা লাগবে, যখন আমরা স্ট্রিংকে আউটপুট আকারে প্রিন্ট করতে চাচ্ছি, অবশ্যই আমাদের স্ট্রিংটা ডলার সাইন দিয়ে টার্মিনেট হতে হবে। তাহলে তোমার স্ট্রিং যদি ডলার সাইন দিয়ে টার্মিনেট না হয়, তাহলে আসলে এই ফাংশনের কলটা কখনো শেষ হবে না। তাহলে এই ফাংশনের কলটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদের স্ট্রিংটাকে অবশ্যই ডলার সাইন দিয়ে শেষ করতে হবে। এখানে মূলত হচ্ছে আমাদের সিঙ্গেল ক্যারেক্টার ইনপুট নেওয়ার কোডটা দেখানো হয়েছে। আমাদের প্রথম কাজ হচ্ছে মুভ ইনস্ট্রাকশনের মাধ্যমে আমাদের ফাংশনের ভ্যালুটা এজ রেজিস্টারে নিয়ে যাওয়া। এরপর হচ্ছে আইএনটি ইনস্ট্রাকশনের মাধ্যমে আমাদেরকে ডজ রুটিনটাকে কল করতে হবে। তাহলে আমরা এল রেজিস্টারে আমাদের ইনপুট করা ক্যারেক্টারে ASCII ভ্যালুটা আউটপুট আকারে পেয়ে যাব। সেকেন্ড প্রোগ্রামে আমাদের দেখানো হয়েছে আমরা কিভাবে একটা সিঙ্গেল ক্যারেক্টারকে আমাদের ডজ রুটিনের মাধ্যমে আউটপুটে প্রিন্ট করতে পারি, যেটা আমাদের কনসোলে প্রিন্ট হবে। তো প্রথমে আমাদের মুভ ইনস্ট্রাকশনের মাধ্যমে ফাংশনের ভ্যালুটা এজ রেজিস্টারে নিয়ে যেতে হবে। তারপর আমরা দেখেছি যে ক্যারেক্টার যখন আমরা আউটপুট করি, যেই ক্যারেক্টারটাকে আউটপুট করতে চাচ্ছি সেই ক্যারেক্টারটার ভ্যালুটা আমাদেরকে ডিএল রেজিস্টারে সেভ করে দিতে হয়। তো এই দুটো ইনস্ট্রাকশন মূলত হচ্ছে আমাদের ডজ রুটিনের ইনপুট আকারে কাজ করে। এরপর আমরা ডজ রুটিনটাকে কল করব int21h এর মাধ্যমে। তাহলে মূলত হচ্ছে আমাদের কনসোলে এ ক্যারেক্টারটা প্রিন্ট হবে এবং এল রেজিস্টারে এ ক্যারেক্টারের ASCII ভ্যালুটা সেভ হয়ে থাকবে। এবার আসি যে আমরা যখন স্ট্রিং প্রিন্ট করব, তখন আসলে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদেরকে এলইএ ইনস্ট্রাকশন, যেটার ফুল ফর্ম হচ্ছে লোড ইফেক্টিভ অ্যাড্রেস, এই ইনস্ট্রাকশনটার মাধ্যমে আমাদের স্ট্রিং এর অফসেট ভ্যালুটাকে আমাদের ডিএক্স রেজিস্টারে লোড করতে হয়। এলইএ ইনস্ট্রাকশন যেটা আছে সেটা হচ্ছে আমাদের দুটো প্যারামিটার সাপোর্ট করে, একটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন প্যারামিটার আর একটা হচ্ছে আমাদের সোর্স প্যারামিটার। মূলত আমাদের ডেস্টিনেশন প্যারামিটারটা হচ্ছে একটা জেনারেল রেজিস্টার, এটা আমাদের যে কোনো রেজিস্টার হতে পারে। আমরা স্ট্রিং এর জন্য নর্মালি হচ্ছে ডিএক্স রেজিস্টারটাকে ব্যবহার করব। তো আমরা চাইলে এলইএটা অন্য যে কোনো জেনারেল রেজিস্টারের জন্য ব্যবহার করতে পারি। আর আমাদের সোর্স যে প্যারামিটারটা রয়েছে এটা মূলত হচ্ছে একটা মেমোরি লোকেশনকে আমাদের ডিনোট করবে। তাহলে আমরা ধরে নাও যে আমাদের এমএসজি নামে একটা ভেরিয়েবল আমরা ডিফাইন করেছিলাম, যেখানে আমাদের একটা স্ট্রিং সেভ করা আছে। আমরা এখন চাচ্ছি এমএসজি ভেরিয়েবলটার ইফেক্টিভ অ্যাড্রেস বা অফসেট অ্যাড্রেসটা আমরা ডিএক্স রেজিস্টারে লোড করতে চাচ্ছি। তাহলে আমাদেরকে এই কমান্ডটা ইউজ করতে হবে, এলইএ তারপর আমরা ডিএক্স রেজিস্টার লিখব, কমা দিয়ে এমএসজি লিখব। তাহলে মূলত আমাদের এমএসজি ভেরিয়েবলের অফসেট অ্যাড্রেস বা ইফেক্টিভ অ্যাড্রেসটা আমাদের ডিএক্স রেজিস্টারে চলে আসবে। এই কাজটা আমাদের এই কারণেই করতে হচ্ছে যে আমরা ডজের যে রুটিনটা ব্যবহার করছি 21h, সে এক্সপেক্ট করে যে আমাদের যে স্ট্রিংটা আমরা প্রিন্ট করতে চাচ্ছি তার অফসেট অ্যাড্রেসটা আমাদের ডিএক্স রেজিস্টারে থাকবে। যদি এইভাবে আমাদের ডিজাইন করা না থাকতো তাহলে আসলে আমরা এই কাজটা আমরা না করলেও আমাদের চলতো, কিন্তু আমাদের ডজ রুটিনটা এইভাবেই ডিজাইন করা হয়েছে যে সে এক্সপেক্ট করে যে তোমার স্ট্রিংটার অফসেট অ্যাড্রেস অলওয়েজ ডিএক্স রেজিস্টারে থাকবে। তাহলে মনে করো যে আমি এমএসজি নামে একটা ভেরিয়েবল ডিফাইন করলাম আমাদের ডাটা সেগমেন্টে, যেটা হচ্ছে ডিফাইন বাইট টাইপের, এবং আমি এখানে হ্যালো নামে একটা স্ট্রিংকে রাখলাম। তো যে কোনো স্ট্রিং যখন আমরা শেষ করব অবশ্যই টার্মিনেটিংয়ে আমাদের এরকম একটা ডলার সাইন লিখতে হবে। তাহলে আমি মনে করো যে ডাটা সেগমেন্টে এরকম একটা ভেরিয়েবল ডিফাইন করলাম। এখন আমি চাচ্ছি যে এই এমএসজির ভ্যালুটাকে আমাদের কনসোলে প্রিন্ট করার জন্য। তাহলে প্রথমে আমি এলইএ ইনস্ট্রাকশনটার মাধ্যমে এমএসজি ভেরিয়েবলের অফসেট অ্যাড্রেসটা ডিএক্স রেজিস্টারে নিয়ে আসব। আমাদের মুভ ইনস্ট্রাকশনের মাধ্যমে এইচ রেজিস্টারে 21h এর ফাংশন 9কে সিলেক্ট করব। এরপর আমরা জাস্ট ইন্টারাপ্টটাকে কল করে দিব int21h এর মাধ্যমে। তাহলে এই কাজটা করলে আমাদের এমএসজি যে ভেরিয়েবল রয়েছে তার ভ্যালুটা আমাদের কনসোলে
স্ট্রিং আকারে আউটপুটে প্রিন্ট হয়ে যাবে। এবার আসি, যখন আমি কোনো ভেরিয়েবল ব্যবহার করতে চাই, সেই ভেরিয়েবলটা আসলে আমরা একটা ডাটা সেগমেন্টে রেখে দিই। এখন আসি যে এই ডাটা সেগমেন্টটা আসলে আমাদের ইনিশিয়ালাইজ করতে হয়। এই ইনিশিয়ালাইজেশনটা আমরা কিভাবে করে থাকি? প্রথমে একটু বলে নিই, আমাদের প্রোগ্রামের একটা অংশ থাকে যেটাকে আমরা বলি হচ্ছে প্রোগ্রাম সেগমেন্ট প্রিফিক্স। মূলত হচ্ছে আমাদের প্রোগ্রামের শুরুতে আমাদের ডজ যেটা অপারেটিং সিস্টেম আছে, সে হচ্ছে 256 বাইটের একটা প্রিফিক্স অ্যাড করে দেয়। মানে তুমি যে প্রোগ্রামটা লোড করতে চাচ্ছ মেমোরিতে, সেই মেমোরিতে প্রোগ্রাম লোড করার শুরুতে সে নেসেসারি কিছু ইনফরমেশন এই 256 বাইট জায়গাতে লোড করে দেয়, যে ইনফরমেশনটাকে আমরা প্রোগ্রাম সেগমেন্ট প্রিফিক্স বলে থাকি। তো এই পিএসপি বা প্রোগ্রাম সেগমেন্ট প্রিফিক্স আমাদের প্রোগ্রাম সম্পর্কে ইনফরমেশন স্টোর করে রাখে। মূলত হচ্ছে আমাদের সেগমেন্টের অ্যাড্রেসগুলো এখানে স্টোর করা থাকে। এই কারণে যেটা হয় যে আমাদের ডাটা সেগমেন্ট আর এক্সট্রা সেগমেন্টের যে অ্যাড্রেসগুলো প্রোগ্রাম আসলে এক্সিকিউট করার আগেই তার অ্যাড্রেসগুলো লোড হয়ে যায়, যার ফলে যেটা হয় যে আমরা আমাদের ডাটা সেগমেন্টে যা কিছু ডিক্লেয়ার করেছি তার অ্যাড্রেসটা আসলে আমাদের প্রোগ্রামে লোড করা হয় না। এই জন্য আমাদের যেটা করতে হয়, আমাদের আসলে ডাটা সেগমেন্টটাকে ইনিশিয়ালাইজ করতে হয়। তো এই ইনিশিয়ালাইজেশনের জন্য আমরা মূলত এই দুটো ইনস্ট্রাকশন ব্যবহার করে থাকি, যেখানে প্রথমে আমরা যেটা করি, আমাদের ডাটা সেগমেন্টের নামটাকে @ডাটা দিয়ে আমরা অ্যাক্সেস করছি। দ্যাট মিনস সাইনের পর আমাদের ডাটা সেগমেন্টের নামটা উল্লেখ করে দিতে হবে। তা আমাদের যেহেতু ডাটা সেগমেন্টে নর্মালি আমরা কোনো নাম দিই না, সেই ক্ষেত্রে হচ্ছে @ডাটা দিয়ে আমরা ডাটা সেগমেন্টটাকে অ্যাক্সেস করছি। এই ভ্যালুটাকে প্রথমে আমাদের AX রেজিস্টারে নিয়ে আসতে হবে। এরপর আমরা আরেকটা মুভ ইনস্ট্রাকশনের মাধ্যমে DX রেজিস্টারে AX এর ভ্যালুটাকে অ্যাসাইন করে দিব। তো মূলত এই দুটো ইনস্ট্রাকশন যদি আমরা এক্সিকিউট করি, তাহলেই আমাদের ডাটা সেগমেন্টটা প্রপারলি ইনিশিয়ালাইজ হবে। আর ডাটা সেগমেন্টটা ইনিশিয়ালাইজ হলে আমরা ডাটা সেগমেন্টে যে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করেছি, সেই ভেরিয়েবলগুলোকে আমরা মেমোরি থেকে অ্যাক্সেস করতে পারবো। তো যখনই আমরা ডাটা সেগমেন্ট ব্যবহার করব, অবশ্যই আমাদেরকে এই কাজটা করতে হবে। সবার লাস্টে তোমাদের এখানে একটা এক্সাম্পল কোড দেখানো হয়েছে। মূলত আজকের ক্লাসে যতগুলো কনসেপ্ট আমরা ব্যবহার করেছি, সবগুলো কনসেপ্টকে একত্র করে এই কোডটা আমি অলরেডি তোমাদেরকে ল্যাব ক্লাসে দেখিয়ে ফেলেছি। আশা করছি এই কোডটা তোমরা এখন সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো। যদি তারপরেও কারো মনে হয় যে এই কোডটা পুরোপুরি বোঝা যায়নি, তাহলে এই কোডের যে প্রবলেমগুলো সেগুলো আমরা লাইভ ডিসকাশন ক্লাসে সলভ করে দিব। তো আশা করি আজকে ক্লাসটি সবার ভালো লেগেছে। আমরা নেক্সট ক্লাসে অন্য কোনো একটি কনসেপ্ট নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। সবাইকে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।